আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে এক গুরুতর দাবি তুলেছেন তুর্কি সাংবাদিক উজাই বুলুত। তার দাবি, বাংলাদেশের ইসলামপন্থী দল জামাতকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত এবং একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে জবাবদিহির আওতায় আনা উচিত, অ্যাকাউন্টেবিলিটি চাওয়া উচিত। এটুকু শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলাদেশের রাজনীতি এখন শুধু দেশের ভেতরের বিষয় নয়। এখন প্রশ্ন উঠছে বিদেশি মিডিয়ায়, আলোচনা হচ্ছে ওয়াশিংটনে, ট্রাম্প প্রশাসনের টেবিলেও। ট্রাম্পের টেবিলে বাংলাদেশের নাম কেন? বাংলাদেশ আবার কি করল? যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক গেটস্টোন ইনস্টিটিউটে প্রকাশিত এক লেখায় বাংলাদেশকে রেডিক্যাল ইসলামিজমের নতুন হটস্পট কেন বলা হচ্ছে, কেন জামাত এবং ইউনূসকে নিয়ে এমন কথা বলা হচ্ছে, এবং এসব কথা কি সত্যি, নাকি বাংলাদেশ সত্যিই এমন পথে হাঁটছে যেখানে ৭১-এর অসাম্প্রদায়িক রাষ্ট্রের ধারণা প্রশ্নের মুখে পড়ছে? আমরা বুঝতে চেষ্টা করব মিস্টার বুলুত তার লেখায় কি বলেছেন, প্রকৃতই বাংলাদেশে কি ঘটেছে, কি ঘটছে, এবং বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে। যে লেখাটি নিয়ে কথা বলছি এটির শিরোনাম হচ্ছে দ্য বাংলাদেশ হিন্দু জেনোসাইড, রেডিক্যাল ইসলাম ইন বাংলাদেশ। বাংলা যদি বলি, বাংলাদেশে হিন্দু গণহত্যা, বাংলাদেশে উগ্র ইসলাম। পুরো লেখাটি বেশ বড়। এর সামারি যদি আমি করি এক বাক্যে, সেটা হচ্ছে এরকম যে তিনি করে দিয়েছেন, ডেজিগনেট জামাতে ইসলামী বাংলাদেশ এ ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন, হোল্ড মোহাম্মদ ইউনূস টু অ্যাকাউন্ট। বাংলা অনেকটা এরকম যে জামাতে ইসলামী বাংলাদেশকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে, মানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করুন, মোহাম্মদ ইউনূসকে জবাবদিহির আওতায় আনুন। ভয়াবহ অভিযোগ। দর্শক, কেন এমন কথা বলছেন এই তুর্কি সাংবাদিক? যেখানে তুরস্কের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দহরম মহরম এবং খায় খাতিরের কথা আমরা সবাই জানি, আমরা শুনছি গত ১৫-১৬ মাস যাবত, সেখানে এমন সংবাদ কিসের ইঙ্গিত দেয়? কেনই বা বুলুত বলছেন কিছু করার জন্য এটাই উপযুক্ত সময়? মিস্টার বুলুত তিনি লেখক, সাংবাদিক হওয়ার পাশাপাশি তিনি গেটস্টোন ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো। আজকের আলোচ্য লেখায় তিনি বিভিন্ন সংগঠন, লেখক এবং গবেষকের লেখার সূত্র উল্লেখ করেছেন। ডেসক্রিপশন বক্সে আমি মূল লেখাটির লিংক দিয়েছি, আপনারা পড়ে দেখতে পারেন। দর্শক, এই লেখায় সরাসরি বলা হয়েছে বাংলাদেশে ইসলামী চরমপন্থা বাড়ছে, সংখ্যালঘু নির্যাতন বাড়ছে এবং এই পরিস্থিতির রাজনৈতিক সুবিধাভোগী হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। এজন্যই উজয় বুলুত বলেছেন, ট্রাম্প প্রশাসনের উচিত জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং উগ্রবাদকে উৎসাহিত করার জন্য ইউনূসকে জবাবদিহির আওতায় আনা উচিত। ইনসাইট ইউকে এর রেফারেন্স দিয়ে উজয় বুলুত তার লেখায় দাবি করেছেন, ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ই বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান হয়েছে এবং সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং নিষিদ্ধ বা বিতর্কিত ইসলামপন্থী সংগঠনগুলো আবার সক্রিয় হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম এই আক্রমণগুলোকে বাংলাদেশ হিন্দু গণহত্যা বলে অভিহিত করছে। উসানাস ফাউন্ডেশনের গবেষক প্রীতি খেন্তার বক্তব্য উদ্ধৃত করে উজয় বুলুত বলেছেন, জামাত শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি এমন একটি সংগঠন যার রয়েছে বিশাল অর্থনৈতিক নেটওয়ার্ক, প্রভাবশালী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ, উগ্রবাদ ও সহিংসতায় অর্থায়নের ইতিহাস। উজয় বুলুত উল্লেখ করেছেন, ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ে
বিভিন্ন জঙ্গি সংগঠনের বহু দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন, যাদের মধ্যে আছে আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং হিজবুত তাহরীরের সঙ্গে যুক্ত সদস্যরা। এই দাবির পক্ষে তিনি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিবেদনের উল্লেখ করেছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের রিসার্চ ফেলো ইফতেখারুল বাশার তার মন্তব্য সংযুক্ত করেছেন উজয় বুলুত। ইফতেখারুল বাশার বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আইএস ঘনিষ্ঠ নেটওয়ার্কগুলো তরুণদের মধ্যে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে। মিস্টার বাশার 23 ডিসেম্বর 2024 তারিখে জানিয়েছেন, তার এক লেখায় তিনি বলেছেন, ইসলামিক স্টেটের আল নাবা ম্যাগাজিন বাংলাদেশে ইসলামিক পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছে, তরুণদের ধর্মনিরপেক্ষতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। এর সুবাদে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও হিজবুত তাহরীর বাংলাদেশ অনলাইনে প্রচারণা চালিয়েছে, মানে উদ্বুদ্ধ হয়েছে, তারা একাধিক সমাবেশ করেছে বাংলাদেশে এবং তরুণদেরকে টার্গেট করে বিশেষ করে স্কুল ও কলেজে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে কথা বলছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 4 থেকে 20 আগস্ট 2024 পর্যন্ত সংখ্যালঘুদের উপর 2000-এরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে। প্রায় একই সময়ে কমপক্ষে 32 জন হিন্দুকে হত্যা করা হয়েছে এবং নারীদের উপর 13টি ধর্ষণ ও হয়রানির ঘটনা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি হিন্দু মন্দিরে 133টি আক্রমণ রেকর্ড করা হয়েছে। 29 ডিসেম্বর 2024 তারিখে বাংলাদেশি আমেরিকান হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের একটি জোট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় হস্তক্ষেপ এবং সহায়তা করার আহ্বান জানিয়েছে। এই জোট এটাও সতর্ক করে বলেছে, বাংলাদেশ উগ্রবাদের দিকে ঝুঁকছে, যার সুদূর প্রসারী প্রভাব শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের অন্য অংশেও পড়তে পারে। কিন্তু ইউনূস সরকার সংখ্যালঘুদের উপর নিপীড়নে জড়িত উগ্র গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন করছে বলে অভিযোগ তাদের, এবং এই জাতীয় প্রচারণাকে ইউনূস সরকার অতিরঞ্জন বলেও ব্যাখ্যা করেছেন। মূলত এসব বক্তব্যের আলোকেই মিস্টার বুলুত দাবি করেছেন, বাংলাদেশ এখন শুধু অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকিতেও পরিণত হয়েছে। তিনি যুক্তি দিয়ে বলেছেন, যখন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বাড়ছে, উগ্রবাদী সংগঠনের তৎপরতা সীমা ছাড়াচ্ছে এবং জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিরা সময়ের আগে, যাদের কথা বললাম, যে জঙ্গি সংগঠনগুলোর কয়েকটি নাম আমি বললাম, তারা সময়ের আগে কারাগার থেকে মুক্তি পাচ্ছে, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনূসের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই কারণেই তিনি ইউনূসকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। অনেকে বলছেন, এটা এখন হয়তো স্বল্প পরিসরে আওয়াজ উঠছে, লাগাম না টানলে অবিলম্বে বিশ্বের সকল স্তরেই বাংলাদেশকে ঘিরে এমন আরো প্রশ্ন উঠতে পারে বা উঠতে থাকবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নিয়ে এ ধরনের আন্তর্জাতিক অভিযোগ কিভাবে মোকাবিলা করবে অন্তর্বর্তী সরকার? পর্যবেক্ষকরা বলছেন, আসন্ন নির্বাচনের আগে এই অভিযোগ আন্তর্জাতিক রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে। কারণ বিদেশি মিডিয়ায় যখন হিন্দু গণহত্যা এই শব্দ যুগল ব্যবহার করা হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসনের কাছে জামাতকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি উঠছে, তখন কি এটা শুধু রাজনৈতিক বিতর্ক হিসেবেই বিবেচনা করা হবে, নাকি বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠবে? এসব অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনের আগে অভিযোগগুলো যদি আরো শক্ত হয় এবং আন্তর্জাতিক চাপ আসতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা, মানে যদি এই চাপগুলো বাড়ে তাহলে এটি হতে পারে। কিন্তু এই চাপ কি বাংলাদেশকে সঠিক পথে ফেরাবে, নাকি আরো গভীর অস্থিরতার দিকে ঠেলে দেবে? দর্শক, আপনার জন্য প্রশ্ন, ইউনূস কি এই পরিস্থিতির দায় এড়াতে পারবেন, নাকি ইতিহাস তাকেও
এই সময়ের জন্য জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাবে? কমেন্টে লিখুন আপনার মতামত। সবার জন্য শুভকামনা। তার মানে শেখ হাসিনা ৩২ নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন, মানে আমরা তো প্রচলিতভাবে জানি হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে, আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি ৩২ নম্বরে, এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন। ১৭ বছরের নির্বাসিত জীবন পার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরতে পেরেছেন, তখন থেকেই বাংলাদেশের ভেতরে এবং বাইরে এই আলোচনাটা একরকমের তুঙ্গে উঠছিল যে নিশ্চয়ই একটা মধ্যপন্থার রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সহনশীলতার রাজনীতি করবার শর্তেই তারেক রহমানকে দেশে ফেরার পক্ষে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে কিংবা সমর্থন দেওয়া হয়েছে দেশি বিদেশি শক্তিশালী পক্ষগুলোর তরফে। বাংলাদেশটা যে ধরনের চরমপন্থার দিকে যাচ্ছিল, সেই অবস্থায় তারেক রহমানকেই সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিহীন একটা অপশন ভাবার যুক্তিসঙ্গত কারণ আছে। বাংলাদেশের একটা বিশাল অংশের ভোটারের যেমন, তেমনি মানে বিদেশের যেসব পক্ষগুলো বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ যে দেশগুলো বাংলাদেশে সবসময় কলকাঠি নাড়তে চায়, সে দেশগুলো, কিংবা এই মানে এর একটা যুক্তিসঙ্গত কারণ আছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও। তো এই অবস্থায় আওয়ামী লীগ এবং বিএনপি দু দল যদি এই যা ঘটনা প্রবাহ ঘটেছে তা থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশটাকে, মানে যেহেতু মানে তারেক রহমানের বিএনপিও ভীষণভাবে মুক্তিযুদ্ধের কথা বলছে, যে কথা তারা খুব বেশি যে এর আগে মুক্তিযুদ্ধকে বা মানে এভাবে স্বীকার করে নেওয়া কিংবা রাজাকারকে রাজাকার বলা, জামায়াতে ইসলামীকে রাজাকারের দল হিসেবে চিহ্নিত করা, এই বিষয়গুলো যেহেতু আগে বিএনপির তরফে এতটা জোরালোভাবে করতে দেখা যায়নি, এবং মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করে রাজনীতি করে সে কথাটা বলে বরং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ করাকে কোণঠাসা করে রেখেছে বরাবর বিএনপি, জামায়াতের সঙ্গে মিত্রতার রাজনীতি করেছে, সেগুলোতে যখন গত ১৫ মাসে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে, তখন অনেক বিশ্লেষকই মনে করছিলেন বা অনেকেই এমন প্রত্যাশা করছিলেন যে হয়তো আওয়ামী লীগ বিএনপি এই দুই দল, বাংলাদেশের যে প্রধান দুই দল, সেই দুই দল বাংলাদেশের রাজনীতিটাকে একটা মানে এক রকমের তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার, এবং এই দুই দলের মধ্যেই এক রকমের মধ্যপন্থার রাজনীতি, কোনোভাবেই রাজনীতিটা একটা মুক্তিযুদ্ধ বিরোধিতার দিকে যাবে না সেটা নিশ্চিত করার রাজনীতি, এই নিশ্চয়তাগুলো নিয়ে এই দুই দল হয়তো সামনের দিকে একসাথে পথ চলার কথা ভাবছিলেন। মানে অনেকেই যখন একেবারে চমকে উঠে নিশ্চয়ই ভেবেছেন যে সত্যি সম্ভব আওয়ামী লীগ আর বিএনপির হাতে হাত রেখে চলা, কিংবা বিএনপির পক্ষে সম্ভব আওয়ামী লীগকে এই বিপদের সময়ে আওয়ামী লীগের হাত ধরা, কিংবা আওয়ামী লীগের পক্ষে সম্ভব বিপদ পার হতে বিএনপির হাত ধরা, আবার মনে হচ্ছিল রাজনীতিতে তো কত কিছুই সম্ভব। তবে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তব্যের মাধ্যমে সম্ভবত এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ডক্টর ইউনূস, তারেক রহমান, জামায়াতে ইসলামী কিংবা এনসিপি কাউকেই আলাদা করে দেখছেন না। কারণ এই যে 2024-এর 5ই আগস্টের পর থেকে সারা দেশে আসলে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ওপর নির্যাতনের ক্ষেত্রে যেমন কেউ কারো থেকে পিছিয়ে ছিল না, বরং জামায়াতে ইসলামী যেমনটা বারবার মনে করিয়েছে যে সারা বাংলাদেশে মামলাবাজি, মামলা নিয়ে মানে মামলা দিয়ে দিয়ে মানুষকে ভয় দেখানো, কোণঠাসা করে রাখা, এসব কাজে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামী যেমন আঙুল তুলে বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সারা বাংলাদেশে আসলে মবে গিয়ে যোগ দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদলের তরুণেরা। আর পত্রপত্রিকার খবরেও নানা জায়গায় যখন ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের, বিএনপির নেতাকর্মীদেরও অনেক ক্ষেত্রে একেবারে প্রকাশ্যে পরিচয় দিয়ে বিভিন্ন মবে যুক্ত হতে দেখা গেছে,
তখন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো ঐক্যবদ্ধ রাজনীতি সামনে দেখবার সম্ভাবনা যে একেবারেই নেই তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে। তিনি এই ক্ষেত্রে পরিষ্কারভাবে উদাহরণ নিয়ে এসেছেন যে ৩২ নম্বরে প্রথম আগুন দেওয়ার কাজটা করেছিলেন যুবদলের এক নেতা। তাতে মনে পড়ে ৩২ নম্বরে 15ই আগস্ট ফ্যাসিবাদের দোসর বা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক যাতে বঙ্গবন্ধুকে ফুল দিতে যেতে না পারে বা শ্রদ্ধা জানাতে না পারে সেজন্য কিন্তু ঘোষণা দিয়ে 2024-এর 15ই আগস্টের আগেও যেমন 32 নম্বরের আশপাশের এলাকা দখলে রেখে কর্মসূচি ঘোষণা করে তা প্রহরায় রেখেছিলেন বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ, ঠিক তেমনি 2025-এও কিন্তু আগের সন্ধ্যা থেকেই সেই পুরো এলাকা প্রহরায় রেখেছিলেন ছাত্রদল, যুবদল, এবং তারা এমনই একটা মারমুখে অবস্থানে ছিলেন যে এমনকি আপনাদের মনে পড়বে, মানে শেখ হাসিনার বক্তব্য শুনে আমার মনে পড়ছিল যে এক ঢাকা কলেজের ছাত্র শিবির নেতাকে ছাত্রলীগ ভেবে তারা বেধড়ক পিটিয়েছিলেন। কাজেই এই যে ছাত্রদল, যুবদল, বিএনপির যে আওয়ামী লীগ বিরোধী অবস্থান, সেটা শেখ হাসিনাকে বিএনপি, জামাত, এনসিপি, ইউনুসকে শুধুমাত্র এক কাতারে দেখতে বাধ্য করছে তাই নয়, তিনি এই মব সৃষ্টিতে, এ ধরনের আগুন দেওয়ার ঘটনায় কিংবা আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ওপরে বিপুল নির্যাতনে এদের ভেতরে একটা সরাসরি ঐক্য দেখতে পাচ্ছেন। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। এই তারেক রহমান 32 নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে। যুবদলের সেই কি রোমান হাওলাদার, সে প্রথম আগুন দেয়, এরপরে তো ইউনুসের বাহিনী আছেই, তারা যে 32 নম্বর বারবার 32 নম্বরের উপর হামলা, আগুন দিয়ে পুড়িয়েছে, লুটপাট করেছে। ওর ইট কাঠেও তাদের ভয়, কোনো কিছু হলেই সেখানে আগে ছুটে যায়, সেখানে আবার আগুন দেওয়া, আবার ভাঙা, এদের ভাঙার আর শেষ হয় না। বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে, দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে। আর 32 নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন। আর আমাদের তো কিছুই নাই, আমাদের যেখানে মানে গণভবন তো এটা তো সরকারি ভবন, কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট, মানে আমাদের যেখানে যা ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে। এটা লুটপাট, চুরি ছাড়া আর কিছু যায় না। শেখ হাসিনা যে 2024-এর 5ই আগস্টে ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মী সমর্থক, একেবারে স্থানীয় পর্যায়ের তৃণমূল নেতা কর্মী সমর্থকদের সঙ্গেও মানে ব্যাপক যোগাযোগ রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, এটা তো আমাদের কাছে এখন পুরনো খবর। কিন্তু তার কাছে কি ধরনের তথ্য আছে, কি ধরনের খবর আছে, কে কোথায় কি করছেন, এ বিষয়ে তিনি কি পরিমাণ তথ্য আসলে তারই একক উদ্যোগে শুধুমাত্র সারা বাংলাদেশের নেতাকর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে এক রকমের সংগ্রহ করছেন এবং সংরক্ষণ করছেন, তার প্রমাণ শেখ হাসিনা তার কথায় যে যুবদল নেতার নাম উল্লেখ করলেন সেই বিষয়টি। মানে একেবারে নাম ধরে শেখ হাসিনা জানেন 32 নম্বরে প্রথম আগুন দিয়েছে কে, এবং শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নেতাকর্মী সমর্থকদের সঙ্গে বক্তৃতাগুলোর কিছু কিছুও যদি আপনারা শুনে থাকেন, দেখবেন তিনি বারবার নেতাকর্মীদের বলছেন দলিল রাখতে, ডকুমেন্টেশন করতে, তালিকা রাখতে, মানে কে কোথায় কি করছেন, কে কার নামে মামলা দিচ্ছেন, কিভাবে কাকে হয়রানি করছেন, কে কোথায় কোন স্থানীয় পর্যায়ে কোন দলের কোন নেতা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, কোন দলের কোন নেতা জুলুম করছেন, নির্যাতন করছেন, এই সব কিছু লিপিবদ্ধ রাখতে, একেবারে দলিলবদ্ধ রাখতে, যাতে সময় এলে, মানে শেখ হাসিনা মনে করেন যে যদি আওয়ামী লীগ আবার যখন রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ যখন আবার নির্বাচিত হয়ে আসবে, তখন যাতে তারা যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারেন। তার মানে শেখ হাসিনা 32 নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন, মানে আমরা তো প্রচলিতভাবে জানি হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে, আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি 32 নম্বরে, এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন। শেখ হাসিনা আসলে এই যে
আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে 2024-এর আগস্টের পর থেকে যা চলছে সেটা এভাবে চলতে দেওয়া যায় না, এ কথাও এই বক্তৃতায় ঘুরে ফিরে বলেছেন। তিনি বলেছেন যে এই যে জাতিসংঘ বলে দিল 1400 জন, অথচ সরকার এখন পর্যন্ত ভাতা দেওয়ার জন্য 600 জনের বেশি ব্যক্তিকে খুঁজে পায় নাই, আর 800 জনের একটা তালিকা দিয়েছে। তিনি মনে করাচ্ছেন যে তার যুবলীগের কর্মী জুয়েলকে জুলাইয়ের শুরুর দিকে প্রথম হত্যা করে উত্তরায় হাউস বিল্ডিং সোসাইটির কাছে উত্তরায় উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, তার পুলিশ সদস্যদেরকে হত্যা করে উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। মানে হত্যাকাণ্ডটা শুরু হলো কোথা থেকে, এবং সকল হত্যাকাণ্ডের বিচার না করলে কি করে আসলে একটা ন্যায় বিচার বা সত্য প্রতিষ্ঠিত হবে, সে প্রশ্নটাও তিনি এই বক্তৃতায় আবার তুলেছেন। কিন্তু তিনি সবচেয়ে জরুরি যে কথাটা বলেছেন, যেটা তারেক রহমান দেশে ফেরার পর থেকে আলাপ হচ্ছে, যে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, অনেক দেশি বিদেশি পত্রপত্রিকায় সরাসরি সেটা লেখা হচ্ছে, নির্বাচন নিশ্চিত হয়ে গেছে তারেক রহমান আসবার মাধ্যমে, এবং অনেকে বলছেন যে তারেক রহমান আসবার মাধ্যমে নির্বাচন নিশ্চিত হয়েছে, হয়তোবা তিনি নির্বাচিত হয়ে এলে আবারও তিনি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক কার্যক্রম চালানোর পথ পরিষ্কার করে দিতে পারেন। কিন্তু এবারের নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়াই হয়ে যাচ্ছে, এবং তারেক রহমান ফেরার মাধ্যমে এই নির্বাচনটা একটা গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে। শেখ হাসিনা বলছেন নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এই নির্বাচন প্রহসনের নির্বাচন হবে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। তিনি মনে করাচ্ছেন 2008-এর নির্বাচনেও তারা 48% ভোট পেয়েছিলেন। শেখ হাসিনা কি বলছেন শুনে আসি। তিনি বলছেন এই প্রহসনের নির্বাচন যে যেখানে আছেন তাকে সেখান থেকে প্রতিহত করতে হবে। আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায়, জনগণের ভোটের অধিকার হরণ করতে চায়। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। যে আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আমি ডক্টর ইউনূসকেই চ্যালেঞ্জ করি, সে আসুক না, ইলেকশন করে দেখুক, জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক। কাজে এ লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। তার দোসর হলো এই জিয়াউর রহমান, যেটা রেখে গেছে তার সন্তান, যে 17 বছর পর যে মুচলেখা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না, 17 বছর পরে দেশে ফিরে এসেছে। আর সেই সাথে জামাত শিবির, এনসিপি পার্টি নামে আরেকটি পার্টি, যত জঙ্গি এরা সব এক হয়েছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে, তাই কিভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে। শেখ হাসিনা স্পষ্টত বলছেন তারেক রহমানের বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ডক্টর ইউনূসের মধ্যে সবচেয়ে বড় বোঝাপড়াটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে একটা ক্ষমতার ভাগাভাগির নির্বাচন করে নেওয়া, যার মাধ্যমে এটা নিশ্চিত করা যে তারাই ক্ষমতায় থাকেন। সেটা শেখ হাসিনা কিন্তু আবারও মনে করিয়েছেন যে এদের প্রত্যেকের একটা কমন স্বার্থের জায়গা হচ্ছে এই আওয়ামী লীগকে নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা। তার মানে তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া, কিংবা তারেক রহমান ফেরার মাধ্যমে আওয়ামী লীগ এবং বিএনপির আগামীর বাংলাদেশের জন্য একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে, একে অপরের পরিপূরক হিসেবে গড়ে উঠবার যেসব আলাপ বিভিন্ন তরফে হচ্ছে, সম্ভবত সে সবই সুদূর পরাহত শেখ হাসিনা জামাত, বিএনপি, এনসিপি আর ইউনূসকে একই দলভুক্ত বলে সুস্পষ্টভাবে চিহ্নিত করেছেন।